চিন্তা করবেন না, আমরা থানায় নিয়ে গিয়ে একটু খাতির যত্ন করে ছেড়ে দিব ওকে। আর শুধু স্বপ্নেই দেখতে থাকেন, বুঝলেন? ওই দিন আমার মুখে কাদা মেখেছিলি, তাই না? অফিসার, ওর মুখে আপনি কালো কোনো কিছু মেখে ভালো করে শায়েস্তা করে দিবেন। তাই হবে। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আপনাদের তাহলে একটু কাহিনী বলি। ওইদিন আকাশ যখন খেতে কাজ করছিল, ওইটা নিয়ে ইরা আকাশকে অনেক কথা শুনিয়েছিল। তাই আকাশ রেগে গিয়ে ক্ষেত থেকে কাদা নিয়ে ইরার মুখে মেখে দেয়, তার উপর জড়িয়েও ধরে। ওই দিনের প্রতিশোধ ইরা আজকেই নেয়। কেননা ইরা ভার্সিটিতে যাওয়ার সময় আকাশকে দেখে, তাই পুলিশ দিয়ে এমনটা করিয়েছে। আপনার দেখছি কথা শুনবেন না। তাই আকাশ ওখানে থাকা 3জন পুলিশকে আহত করে ওখান থেকে পালিয়ে চলে আসে ওর ম্যাসে। ম্যাসে এসে রেস্ট নেয়, আর্মি ট্রেনিং প্রাপ্ত, এত সহজে কি সে হার মেনে নেবে? অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে যায়। কেননা আকাশের ক্লাস আছে তাই যাচ্ছে। যদিও কয়েকদিন পর আকাশের আর ভার্সিটিতে আসতে হবে না, তাই শেষ কয়েকদিন না হয় ক্লাস করবে। এদিকে ভার্সিটিতে যেতে থাকে, তখন সামনে দাঁড়িয়ে দেখে ইরা কয়েকজন ছেলেকে কানে ধরে উঠবোস করাচ্ছে। এইদিকে তা দেখে আকাশ তো অবাক, কেন কোনোদিনও আকাশ এটাকে এখানে দেখেনি। ওই, তুই এখানে কি? তোর তো হসপিটালে থাকার কথা। আমার কি হবে যে হসপিটালে থাকবো? তোকে তো পুলিশ। এই যে, ওইসব পরেও ভাবতে পারবেন। এখন আমাকে এটা বল, তোর এখানে কি? এই, তোর সাহস তো কম না? সাহসের দেখছিস কি? সামান্য কৃষকের ছেলে হয়ে তুই আমার সাথে। আমি কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? তা ভার্সিটিতে আসতে না আসতে র্যাগিং শুরু করে দিয়েছিস? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। এখন তুই সবার সামনে কান ধরে উঠবস করবি। কি? আমি মাথা খারাপ নাকি? ওই থেকে যে এসব আসে? এই, ওকে ধর তো, ওকে মেরে ওর হাড়গোড় ভেঙে দে। ইরার কথায় ওখানে থাকা কয়েকটা ছেলে আকাশকে মারতে আসে। আকাশ ওদেরও মেরে মাটিতে শুইয়ে দেয়, কারণ আকাশ ওদের টেকনিক্যাল ভাবে মারতে থাকে, যে ওকে ট্রেনিং এর সময় শিখিয়ে দিয়েছিল, যার জন্য ওরা আকাশের সাথে পেরে ওঠেনি। বলেছিলাম না আমার সাথে লাগতে এসো না? আজকে না হয় বেঁচে গেলি, কিন্তু মনে রাখবি এরপর আমারও দিন আসবে। সেদিন আসতে আসতে হয়তো আমি নাও থাকতে পারি। তোকে তো আমি। আকাশকে মারার জন্য ইরা হাত তোলে। আকাশ ইরার হাত ধরে ফেলে। হাত ধরে আকাশ ইরাকে ওর বুকের কাছে নিয়ে আসে। বেশি দাদাগিরি দেখাতে এসো না, জুনিয়র জুনিয়রের মতোই থাকবে। তোকে তো আমি দেখে নিব। সামনেই তো আছি। তোর এই অহংকার আমি বের করব, মনে রাখিস। ওহ ম্যাডাম, অহংকার আমার মধ্যে নেই, আছে তোর মধ্যে। তাই চুপচাপ সামনে থেকে সরে দাঁড়া। না সরে দাঁড়ালে কি করবি? দেখতে চাস কি করব? হ্যাঁ, দেখা, কি সাহস আছে তোর? এদিকে আকাশ ইরাকে চোখের পলকে টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নেয়, সাথে সবার সামনে কিস করে। আকাশ যে এমন কিছু করবে ওরা কেউ ভাবতেও পারেনি। কিস করে ইরাকে ছেড়ে দেয়। এরপর যদি আর একটা কথা শুনি তাহলে আরো অনেক কিছু হয়ে যাবে। এদিকে ইরার রাগে আকাশে একটা ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ চলে আসে ওর ক্লাসরুমে। ওখানে ক্লাস শেষ হয়, ভার্সিটি থেকে বের হবে, তখন সামনে দাঁড়িয়ে দেখে কতগুলো ছেলে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তার সাথে ইরা দূরে দাঁড়িয়ে আছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এই কাজটা ইরার। সকালে এক ধাপ মেরেছি, এখন আবার মারামারি করতে একটু ইচ্ছে করছে না। কেন এতগুলো লোক দেখে ভয় পেয়ে গেলি? ভয় কেন পাবে? চিন্তা করিস না, তোকে অনেক সুন্দর করে মারবে ওরা। দেখাই যাক। তবে এবার যদি ওরা মার খায় আর তোমাকে যদি আমার হাতের কাছে পাই, তাহলে কিসের বদলে অন্য কিছু হয়ে যাবে। ওই, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনবি নাকি মারবি ওকে? ওরা মারতে আসে আকাশকে। এদিকে আকাশও কম না, ওদের ইচ্ছে মতো মারে, কিন্তু নিজেও মার খেয়েছে, কারণ লাঠির বাড়ি বলে কথা, একটু তো ব্যথা পাবেই। তাই ওদের মারছে আর ব্যথায় নিজেও একটু কষ্ট পাচ্ছে। ওরা কয়েকজন মার খেয়ে চলে যায়। এদিকে আকাশ নিজেও ভার্সিটির গেটের সামনে শুয়ে যায়, কারণ অনেক ব্যথা পেয়েছে সে। এইদিকে এরাও চলে যায়। অন্যদিকে আকাশ হাসপাতালে ভর্তি। সুস্থ হওয়ার পর ডাক্তার আসে। এখন কেমন লাগছে? জি ভালো। নার্স, এই সেলটির বিল কত হয়েছে? ডক্টর, আমার কাছে তো টাকা নেই, আমি সামান্য মেসে থাকি, কোন রকম দিন কেটে যায় আমার। তা তোমাকে মারলো কেন? এরপর আকাশ ডাক্তারকে কিছু ঘটনা বলতে থাকে। উনি সবটা শুনে। থাক বাবা, এমনিতে অনেক কষ্টে আছো, তুমি এবার যেতে পারো। তবে ডক্টর আঙ্কেল, আপনার এই ঋণ দেখবেন আমি একদিন না একদিন ঠিকই শোধ করব। ঠিক আছে, আজকে তাহলে আসো। আকাশ চলে আসে।
এদিকে 5 দিন পর আকাশের চাকরিতে জয়েন হওয়ার কথা। তাই আকাশ ভার্সিটিতে এসেছে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে, কারণ যাতে করে আকাশ সুবিধে মতো পরীক্ষা দিতে পারে। ওনার সাথে কথা বলা শেষ করে চলে আসতে যাবে, আবারও দেখা হয় ইরার সাথে। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলি? কেন, খারাপ লেগেছে কি তোমার? তুই আমার সাথে যা করছিস সেই হিসেবে তোর শাস্তি কম হয়ে গেল। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে একবার জড়িয়ে ধরবেন? কেন? আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, তাই ভাবছি যাওয়ার আগে একবার বুকে তো জড়িয়ে নেই। বিয়ের পর তো এমনিতেই বউ হবে। ইস রে, তোর মতো একটা কৃষকের ছেলেকে বিয়ে করতে আমার বয়ে গিয়েছে। এখন সামনে থেকে সর। শেষ ইচ্ছেটা পূরণ করলেন না? ওই, তুই সরবি নয়তো নয়তো কি? নদী চল তো। এদিকে ইরা নদীকে নিয়ে আকাশের সামনে দিয়ে যাবে, অমনি নদীর পায়ের সাথে বাড়ি খেয়ে আকাশের উপর পড়ে যায়। ওরা দুজনে এখন মাটিতে শুয়ে আছে, আকাশ নিচে আর ইরা উপরে। দেখলে তো আল্লাহ চায়, সেজন্য আমার ইচ্ছেটা পূরণ করেছে। তোর ইচ্ছের গুষ্টি খেলাই। ইরা আকাশের গায়ের উপর থেকে উঠে নদীকে নিয়ে চলে যায়। এদিকে আকাশ গ্রামে আসে ওর বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আজকে ওর বাবা খেতে কাজ করছে। আব্বু, আমি চাকরিতে জয়েন্ট হলে তোমাকে কিন্তু এই কৃষি কাজ ছেড়ে দিতে হবে। তাহলে খাবো কি আমরা? আমি তো বেতন পাবো, তখন টাকা পাঠিয়ে দিব। তাহলে আমাদের এতগুলো ক্ষেত কে সামলাবে? কাউকে দিয়ে দাও, তাহলেই তো হয়। সেই জমিতে চাষ করবে, আর ফসল যা পাবে আমাদের কিছু দিবে, বাকিটা সে রেখে দিবে। ঠিক আছে, তাহলে এইবার করে আর করব না। এখন তাহলে ঘরে চলো, কথা আছে। আমি রাতে আবার ফিরে যাব। তুই যা, আমার 10 মিনিট লাগবে। আকাশ বাড়িতে চলে আসে। এদিকে আকাশের আব্বু আসলে ওনাকে সবকিছু বলে। উনি সবটা শুনে অনেক খুশি হয়। ওই দিন রাতে আকাশ বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে নিজের ব্যাগ গুছিয়ে কাগজপত্র নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। এখন থেকে ওদের বিভিন্ন জেলায় পাঠানো হবে। ওখানে আকাশকে রেখে দেয় ঢাকায়। এদিকে আকাশ ওখানে আরো ট্রেনিং নিতে থাকে। একে একে আকাশ ট্রেনিং নিতে থাকে। আকাশের ট্রেনিং দেখে ওখানকার বড় বড় অফিসার অনেক খুশি হয়, কারণ প্রতিটা ট্রেনিং আকাশ ভালোভাবেই করেছে। কেননা আকাশ অনেক ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছে। আকাশের সবগুলো ট্রেনিং অনেক ভালোভাবে শেষ হয়েছে। অন্যদিকে ইরা ওর বাবার সাথে কথা বলছে। আব্বু, তুমি সারাদিন এই ডিউটিতে থাকো, আমাকে একটুও সময় দাও না তুমি? কে বলেছে আমি সময় দেই না? এই যে তুমি কখন আসো আর কখন যাও, তার কি কোনো সময় আছে? কি করব, কাজ অনেক। তবে জানিস কি, একটা ছেলেকে আমার অনেক ভালো লেগেছে। মানে? আরে তুই বিশ্বাস করতে পারবি না, এত ভালো ছেলেটি। ওকে অনেক ভালো কাজে লাগানো যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এইসব কথা আমাকে কেন বলছো? ওই ছেলেটাকে যদি... একদম মুখ বন্ধ করে রাখো, কোনো কথাই বলবে না তুমি। এদিকে পরের দিন সকালে আকাশকে একটা মিশনে পাঠানো হবে। তার জন্য বড় অফিসার আসলো আকাশের সামনে। সত্যি আকাশ, তুমি অনেক ভালোভাবে তোমার ট্রেনিং পূরণ করছো। স্যার, আমি সর্বদা দেশের জন্য প্রস্তুত। কি করতে হবে বলেন আমাকে। তোমাকে এখন একটা মিশনে যেতে হবে। মিশনে তোমার সাথে আরও 10 জন যাবে, তাই তুমি ওদের লিড করবে। ওখানে সাবধানে কাজ করবে, কোনো প্রকার ভুল যেন না হয়। সব ধরনের অস্ত্র নিয়ে যাবে। তাই হবে স্যার। চিন্তা করো না, এই অপারেশন শেষ করে আসতে পারলে তোমার প্রমোশন দেওয়া হবে। তাই এইভাবে কাজটা করবে। স্যার, আমি প্রমোশনের জন্য নয়, দেশের জন্য কাজটা করব। তোমার থেকে এই কথাটাই আমি আশা করেছিলাম। তাহলে তোমরা তৈরি হয়ে নাও। ওই দিন আকাশ ওর টিমের লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ে, তাও রাতের আধারে। ওরা সবাই নিজেদের মতো করে সবকিছু নিয়ে নেয়। 1 ঘন্টা পর ওদের একটা জঙ্গলের কাছে নামিয়ে দেওয়া হয়। ওরা ভেতরে হাঁটতে থাকে। ওদের সবার কাছে 3 দিনের খাবার দেওয়া হয়েছে। সবাই যে যার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর ওরা একজন লোককে দেখতে পেল। একটা গাছের মধ্যে ছোট কুটিরে বসে আছে। সবাই সাবধান হয়ে যাও, হলোগ্রাম অন করে নাও, যাতে করে তোমরা মানুষের অস্তিত্ব খুব সহজেই বুঝতে পারবে। এতে করে ওরা দূর পর্যন্ত তাকিয়ে দেখে এই একটা লোক ছাড়া কোনো মানুষকে দেখতে পাচ্ছে না। তাই খুব সাবধানে সাথে ওই লোকটাকে ওরা মেরে ফেলে। তোমরা আগে যাও, তবে সাবধানে যাবে। ল্যান্ডমাইনও কিন্তু থাকতে পারে, পরে একজনের জন্য সবার প্রাণ যেতে পারে। তাই কয়েকজন ল্যান্ডমাইন সেটিং করে রাখো, আর কয়েকজন মানুষের অস্তিত্ব দিয়ে রাখো, যাতে করে বিপদ দেখলেই সবাই সবাইকে অ্যালার্ট করে দিতে পারো। তোমরা আগে যাও, আমি এই লোকটাকে সার্চ করে দেখি কিছু পাই কিনা। ওরা আগে যেতে থাকে। এদিকে আকাশ লোকটাকে চেক করে দেখে ওর শরীরে ক্যামেরা লাগানো আছে। তবে আকাশের মুখ ঢাকা ছিল বলে তেমন একটা সমস্যা হয়নি। আকাশ তাড়াতাড়ি করে ক্যামেরা খুলে নেয়। এরপর বাকি পথ হাঁটা ধরে।
ধীরে ধীরে ওরা হাঁটতে থাকে। যতই সামনে যাচ্ছে ততই বিপদ ওদের কাছে ধেয়ে আসছে, কেননা এই এলাকায় অনেক বিপদ। ওদের এই বাড়িটা শেষ করে আবার সামনে যেতে হবে, তাই তাড়াতাড়ি বাড়িটা চারপাশ থেকে আক্রমণ করতে থাকে। বাড়িতে তারা সবাই ঢুকে যায়, শুধু 2জন আর্মি স্নাইপার হাতে নিয়ে শুয়ে আছে। তোমাদের কাজ হবে যারা বাহিরে দিয়ে ফালাতে যাবে তাদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার, আমরা নিজেদের পজিশন নিয়ে নিচ্ছি। এদিকে রাত পার হয়ে গেছে। আকাশের মিশন এখনো শেষ হয়নি, কারণ এখানে অনেক গোপন দরজা আছে যা খুলতে ওদের প্রয়োজনীয় সরঞ্জাম শেষ হয়ে যাওয়ার পথে। তাই আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার, আমাদের তো এখানেই পর্যাপ্ত পরিমাণে বোম যা ছিল সব প্রায় শেষ হওয়ার পথে। এখন আমার আরো সরঞ্জাম লাগবে। কিন্তু তোমাদের তো পর্যাপ্ত পরিমাণে সবকিছু দেওয়া হয়েছে। জি স্যার, এখানে যে বাড়িটায় হামলা করেছি ওখানে 25 জন লোককে মেরে ফেলেছি, আর কোনো লোক বাকি নেই। কিন্তু কিন্তু কি আকাশ? এখানে অনেক গোপন দরজা আছে, ওইগুলো ব্লাস্ট করতে গিয়ে অনেক বোম খরচ হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের জন্য বোম এবং কিছু গুলি সহ পাঠিয়ে দিব। গুলি লাগবে না, এখানে আমরা অনেক গুলি পেয়েছি, এতেই হয়ে যাবে আমাদের। তাহলে লোকেশন পাঠিয়ে দাও, আমি এখন হেলিকপ্টারে লোড করে দিচ্ছি। এরপর আকাশ লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে ওরা ওই ঘরের সব দরজা ভালো করে খুঁজে অনেক কিছু পেল যা ওদের কাজে লাগবে। সকালবেলা ওরা বসে আছে, কেননা বোম আসলে ওরা সামনে এগোতে থাকবে। তার আগে ওরা নিজেদের সাথে করে আনা খাবার খেতে থাকে। খাবার শেষ করে ওরা সামনে এগোতে থাকে। তখনই আকাশ কল দেয় আবার ওই অফিসে। স্যার, আমরা হেলিকপ্টার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমি সামনে এগোচ্ছি। আপনি আমার লাইভ লোকেশন ওদের দিয়ে দিন, যাতে করে ওরা আবার প্রতি মিনিটের লোকেশন ওদের কাছে থাকে। ঠিক আছে আকাশ, তাই হবে। অফিসার, আমরা সামনের দিকে এগোতে থাকি, সময় মতো সবকিছু চলে আসবে, তাই টেনশনের কোনো কারণ নেই। তবে তোমরা সাবধানে থাকবে, কারণ কোনো দিক থেকে আক্রমণ করে বসবে বুঝতেও পারবে না। আমি আগে হলোগ্রাম দেখে নাও, কত দূর পর্যন্ত কোনো মানুষ নেই। ওরা হলোগ্রাম দিয়ে বুঝতে পারে সবকিছু ঠিকই আছে, তাই ওরা সামনের দিকে এগোতে থাকে। এদিকে সকাল থেকে হাঁটতে থাকে, ওরা দুপুর হয়ে গেল। ওই সময় একটা হেলিকপ্টার এলো। স্যার, এই তো চলে এসেছে হেলিকপ্টার। আগে চুপ করে লুকিয়ে থাকো। কেন স্যার, কি হয়েছে? শিওর না হলে সিগন্যাল দিবে না। এটা যদি দুশ্মনের হেলিকপ্টার হয় তাহলে কেউই বেঁচে থাকতে পারবো না। তোমরা রকেট রেডি করো, আমি বলে রকেট ওদের দিকে ছুড়ে মারবে, বুঝতে পেরেছো? ওরা আকাশের কথায় মাথা নাড়ায় এবং রকেট রেডি করে। অন্যদিকে আকাশ দূরবীন দিয়ে দেখতে থাকে ওদের হেলিকপ্টার কিনা। আকাশ চেক করতে থাকে। তখন আকাশের নজর পড়লো পাইলটের উপরে, কেননা হেলিকপ্টার বাংলাদেশের হলেও পাইলটের গায়ের পোশাক অন্যরকম। তাই রকেট গিয়ে উড়িয়ে দাও। আকাশের কথা ওরা রকেট মেরে প্লেন উড়িয়ে দেয়। বুঝতে পারলে তো আগে শিওর হবে, তারপর বাকি কাজ করবে। এদিকে ওরা আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা আবার ওই হেলিকপ্টার দেখতে পায়। আকাশ আবারও কিছু যাচাই করে। এবার সবকিছু ঠিক থাকায় রঙিন রঙের ধোঁয়া ছাড়ে। এতে করে পাইলট ধোঁয়া দেখতে পায় এবং দড়ির সাহায্যে একটা ব্যাগ নিচে নামায়। ব্যাগ পেয়ে পাইলট চলে যায়। তোমরা সবাই নিজেদের কাছে বোমা নিয়ে নাও। তখন একজন অফিসার বলে, স্যার, আমরা তো হামলা করার আগেও বোমা নিজেদের কাছে রেখে দিতে পারবো। আমরা হামলা করতে যাচ্ছি, যদি ওরা আমাদের উপর উল্টো হামলা করে তখন বোন সাথে নেওয়ার সময় পাবে না। বুঝতে পারছি স্যার। ওরা নিজেদের সবকিছু নিয়ে নেয়, কেননা ভুল করলে ওদের বিপদ হতে পারে। বিকেল গড়িয়ে এলো। ওরা সামনে এগোতে থাকে। এদিকে কিছুদূর গিয়ে ওরা একটা ছোট কুঠির দেখতে পায়, তাই ওই কুঠিরের পাশে যায়। কুঠিরের ওখানে গিয়ে ওরা অন্য কিছু দেখতে পাচ্ছে না। তখন ওরা ওখানে একটা বাটন দেখতে পায়। বাটন চাপ দিতে পাথর একটা সরে আসে। এর জন্য ওরা অনেক আশ্চর্য হয়, তাই একজন অফিসারকে এখানে থাকতে বলে। অফিসার, তোমাদের মধ্যে একজন এখানে আশেপাশে লুকিয়ে থাকবে। আমি কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে যাব। যখন আমি সিগন্যাল দিব তুমি বাটন চাপ দিয়ে দরজা খুলে দিও। ঠিক আছে স্যার, তাই করব। কিন্তু স্যার, রাস্তা যখন পেয়ে গিয়েছি, তাহলে ভিতরে আগে রকেট পাঠিয়ে দেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আগে ভিতরের পরিস্থিতি বুঝতে পারি, তারপর না হয় দেখা যাবে। আপনার যা ভালো মনে হয়। তাহলে চলো তোমরা। আকাশ ওদের নিয়ে ভেতরে যায়। ভেতরে সব অন্ধকার, তাই এক ধরনের গোল বল আছে যা হাতে কয়েকবার ঘষলে আলো বের হবে, আর এই আলোতে ওদের সহজে দেখা যাবে। তাই কয়েকটা বল এদিক ওদিক মারতে থাকে আর কাউকে দেখতেই গুলি করতে থাকে। এভাবে ভেতরে যতই যাচ্ছে ততই বিপদ বাড়ছে, কেননা এখানে অনেক রাস্তা, তার সাথে সুড়ঙ্গ তো আছেই। ওরা নিজেদের
হোলোগ্রাম অন করে ভেতরে থাকা মানুষদের দেখে গুলি করতে থাকে, আর বেশি লোক হলে বোম মেরে দেয়। এভাবে 4 ঘন্টা পর ওরা অপারেশন শেষ করলো। ওখান থেকে বের হওয়ার সময় ওই অফিসারকে দরজা খুলে দিতে বলে। অফিসার, দরজা খুলে দাও। অফিসারও দরজা খুলে দেয়। ওরা সবাই বাহির হয়ে এসে আকাশের টিমের মধ্যে দুজনের গুলি লেগেছে, তবে বেশি একটা সমস্যা হয়নি। রাত হয়ে যাওয়াতে ওরা ওখান থেকে অনেক দূরে তাঁবু বানিয়ে নেয়। ওখানে ওরা খাবার খেয়ে নেয়, এরপর পালাক্রমে ঘুমায়। কিছু লোক এখন ঘুমাবে, আবার ওরা উঠলে এরা ঘুমাবে। এভাবে ওরা রাত কাটিয়ে দেয়। অপারেশন 2টা শেষ করতে করতে ওরা অনেক দুর্বল হয়ে যায়। তাই অফিসার বলে, স্যার, একটা কথা বলবো? কি কথা? স্যার, আমাদের বেশিরভাগই অফিসার দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা আজকের দিনটা রেস্ট করে রাতে না হয় অপারেশনটা করি। এখন বাকিটা আপনার উপরে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কাছে কয়দিনের খাবার আছে? স্যার, এখনো 4 বেলা খাওয়ার জন্য খাবার আছে। এখন আজকে দিনে খেলে আর 1 বেলার খাবারই আমাদের কাছে থাকবে। তাহলে কোনো সমস্যা হবে না, তাই আজকের দিনটা এনজয় করো। হবে সাবধানে থাকবে। 2 জন অফিসার আহত হয়ে আছে, ওরাও তাহলে রেস্টে থাকবে, সাথে ভালোই হবে। স্যার, তাহলে তো ভালোই হবে। তাহলে তোমরা রেস্ট নাও, তার সাথে চারদিকে নজরও রাখবে। চিন্তা করবেন না স্যার। এইদিকে ওরা ওই তাঁবুতে পালাক্রমে রেস্ট নিতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে ইরাও নদী বসে আছে, সাথে কয়েকজন ছেলেকে র্যাগিং করছে। তখন ইরা খেয়াল করে কয়েকদিন ধরে আকাশ আসছে না ভার্সিটিতে। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? আরে ওই ছেলেটা তো ভার্সিটিতে আসছে না। মনে হয় ভয় পেয়ে আছে। মনে আছে ওই ছেলের কথা? কি মনে থাকবে? তুই দেখে সব ভুলে যাস। ওই, আমি আবার কি ভুলে গেলাম? ওই যে ওই ছেলেটা তো বললো কয়েকদিন আসবে না, এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও হ্যাঁ, তাই তো। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, তুই ওই ছেলের ব্যাপারে এত ভাবছিস কেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করছি। এমনিতে হলে তো ভালো, আমি ভেবেছি ওই ছেলেকে না দেখে তোর খুব কষ্ট হচ্ছে। কষ্ট না ছাই, ওই ছেলে সবার সামনে আমাকে, একবার যদি ওকে আমি পাই তাহলে বুঝিয়ে দেব। তাতে লাভ কি? তুই লোক ধরে ওকে পিটুনি খাওয়াতেও পারিসনি। কি করব? ওই ছেলে ওই ফাইট কই থেকে শিখলো? আচ্ছা, ওই ছেলেটা গ্রামে থাকলেও গ্রামের ছেলে বলে মনে হয় না। এখন তো আমার মনে হচ্ছে ওই ছেলেটার প্রতি তোর দরদ বেশি হচ্ছে। আমার কেন দরদ উঠতে যাবে? তুই যেভাবে বললি তাই আমি বলছিলাম আর কি। তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই এখন চুপচাপ থাক। দেখি বাছাধন কয়দিন না এসে থাকতে পারে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে আকাশ বাকি অফিসাররা মিলে ওখানে থাকা নদীতে মাছ ধরে। দেখো, মাছ যা পাবে ওখানেই ওইগুলো পরিষ্কার করে নিয়ে আসবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেন? এই যে আমাদের কিছুক্ষণের জন্য একটু আনন্দ করার সুযোগ করে দিয়েছেন। দেখো, খারাপ মানুষদের মারা আমাদের পেশা হলেও আমরা তো একজন মানুষ। তবে এরপরে যেখানে হামলা করব ওই জায়গা কিন্তু অনেক ভয়ানক, তাই সকলে ভালো করে খেয়ে শরীর ফিট করো, যাতে করে লড়াই করতে পারি। কিন্তু স্যার, হেডকোয়ার্টার যদি জেনে যায়? চিন্তা করো না, আমি না জানালে ওনারা কেউ জানবে না। আর এখানে কি হয়েছে না হয়েছে তা আমি দেখব, সাথে ওখানেও। তাই এখন তাড়াতাড়ি করো, দুপুরের খাবার খেয়ে আমরা এই মাছগুলো রান্নার ব্যবস্থা করো, এতে করে বিকালের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার। এরপর ওরা সবাই খাওয়া শুরু করলো। খাবার শেষ করে আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার, কিছু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? স্যার, আমাদের উপরে হেলিকপ্টারে করে আক্রমণ করতে এসেছিল, তাও আমাদের মতো একই রকম হেলিকপ্টার দিয়ে। তাই ওরা সবাই ভেবেছিল এটা আমাদের। পরে আমি অনেক ভেবেচিন্তে পাইলটকে দেখার চেষ্টা করি। অনেক সময় যাওয়ার পর পাইলটকে দেখতে পাই অন্য পোশাকে। আমার সন্দেহ হয় আমি ওই হেলিকপ্টার ধ্বংস করে দেই। গুড জব আকাশ, এরকম দক্ষতা থাকতে হবে। তা তোমরা পরবর্তী লক্ষ্যের কতটুকু গিয়েছো? আর তোমাদের ট্রেনিং অফ কেমন? কিছু সমস্যা হয়েছিল সেই জন্য। চিন্তা করবেন না, ঠিক আছি আমরা। কিন্তু স্যার, ওখানকার কেউ আমাদের এখানে আসার খবর বাহিরে লিক করে দিচ্ছে। কি বলছো কি আকাশ? ঠিক বলছি। কথাটা বলার সাথে সাথে কোথা থেকে যেন গুলি চলার শব্দ শোনা যাচ্ছে। তাই ওরা সবাই অ্যালার্ট হয়ে যায়। কি হয়েছে? গুলি কে চালাচ্ছে? দেখেছেন স্যার, ট্র্যাকিং অন করতেই ওরা আমাদের লোকেশন পেয়ে গিয়েছে, তাই আমি ট্র্যাকিং অফ করলাম। আপনি ওই দিকটা দেখেন কে এইসব লিক করছে। ওকে, নিজের খেয়াল রেখো। কথা বলে সিগন্যাল অফ করে দেয়। অফিসার, তোমরা চারপাশে পজিশন নিয়ে নাও, আর আমি যতক্ষণ না বলবো কেউ নিজেদের ট্র্যাকিং অন করবে না। ওকে স্যার। এদিকে ওরা যুদ্ধ করতে থাকে।
ওই লোকগুলোর সাথে। ওই লোকগুলো এক এক করে মরছে। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর ওরা সবাইকে মারতে সক্ষম হয়। এভাবে ওরা নিজেদের সবকিছু গুছিয়ে অন্য রাস্তা ধরে যেতে থাকে। তাই কিছু অফিসার আকাশকে বলল, স্যার, আমরা অন্য রাস্তা ধরে কেন যাচ্ছি? কারণ ওরা আমাদের লোকেশন পেয়ে যাচ্ছে, তাই আমাদের অন্য রাস্তা ধরে যেতে হবে। ওকে স্যার। ওরা অন্য রাস্তা ধরে এগোতে থাকে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। ওরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও চলে এসেছে। দেখো, এই একটা মিশন আমাদের শেষ করতে হবে, তাও সবাইকে জীবিত থেকে। আমি চাই না এই লাস্ট অবস্থায় কাউকে হারাতে। আকাশের কথা শুনে অনেক অফিসার কেটে দেয়, তবুও ওরা সামনে যেতে থাকে। তোমরা যে দুজন আহত হয়েছ তারা স্নাইপার নিয়ে নিজেদের পজিশন নিয়ে নাও, আর বাকি অফিসার আমার সাথে আসো। আকাশ বাকি অফিসারকে নিয়ে চলে যায় ভেতরে। ওখানে যাচ্ছে একের পর এক লোককে মারছে। তবে অন্য দুই জায়গা থেকেও এই জায়গার লোক অনেক কম, কেননা বাকি লোকদের তো ওরা বিকেলের মধ্যে মেরে ফেলেছে, তাই এখানে লোক সংখ্যা কম। ওরা ভেতরে যতই যাচ্ছে ততই রাস্তা পাচ্ছে। একে একে সব কিছুর বোমের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। 2 ঘন্টা পর ওদের অপারেশন শেষ হয়। ওদের কাছে যতগুলো বোম ছিল সবগুলো ও আস্তানায় ফেলে দেয়, যাতে করে পুরো ধ্বংস হয়ে যায়। অপারেশন শেষ করে ওরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করে, কেননা এই অপারেশন শেষ করতে ওদের মধ্যে কাউকে মরতে হয়নি। অপারেশন শেষ হলে ওরা ওখান থেকে চলে আসতে থাকে। আস্তে আস্তে একটা নদীর ধারে আসে। এরপর আকাশ হেডকোয়ার্টারে কল দেয়, লোকেশন শেয়ার করে। আর 3 ঘন্টা পর ওখানে হেলিকপ্টার আসে, আর ওরা সবাই ওখানে বসে চলে আসে আর্মি ক্যাম্পে। ওখানে আসলে সবাই ওদের স্যালুট দিতে থাকে। সত্যি আকাশ, তুমি অনেক বড় একটা কাজ করেছো। সত্যি আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। কিন্তু স্যার, আপনি ওই লোকটাকে কি খুঁজে পেয়েছেন? কোন লোক? যে লোক আমাদের লোকেশন ওই দুশ্মনের কাছে দিচ্ছে। ওই বিষয়ে পরে দেখব, এখন তোমরা রেস্ট নাও। কাল আকাশ, তুমি আমার সাথে একা এসে দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন সকাল 11টার পর আকাশ বড় অফিসারের সাথে দেখা করে। উনি আকাশকে প্রমোশন দেয়। আকাশ এতদিন ছিল অফিসার, আর আজকে থেকে আকাশ একজন মেজর। সত্যি স্যার, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে মেজর পদে নেবেন। তুমি অনেক সাহসী ও বুদ্ধিমান। কিন্তু স্যার, আমি তো একা অপারেশন করিনি, ওদেরকে। ওদের সাহসিকতার পুরস্কার আর 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সত্যি স্যার, অনেক ভালো একটা কাজ করেছেন। এখন চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। এরপর উনি আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় মেজর হিসেবে, আর বাকি লোকদেরও নিজেদের কাজ বুঝিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমি গ্রামে একবার যেতে চাই। আচ্ছা যাও, তবে বেশি দেরি করবে না। 5-6 দিন ছুটি কাটাতে পারো। ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন বেরিয়ে পড়ে যাওয়ার জন্য, তাই বাস স্ট্যান্ডে এসে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে ইরা আকাশকে দেখতে পায়, তাই আকাশের কাছে আসে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আগে বল, এতদিন কোথায় ছিলি? কেন, মিস করছিলে? তোর মতো কৃষকের ছেলেকে আমি মিস করব? হাসালি। কেন, কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? মানুষ হলেও আমার কিছু যায় আসে না। যাক ভালো, তা তোমার কিছু বলার থাকলে বলো। মানে? আমি গ্রামে যাব, বাস ছেড়ে দিবে। আমি তো ভেবেছিলাম গ্রামের বাড়ি থেকে এসেছিস, এখন দেখছি তার উল্টো। দেখুন, আমি যাচ্ছি। এই কথা বলে আকাশ বাসে উঠে গিয়ে নিজের সিটে গিয়ে বসে যায়। অন্যদিকে ইনা ভাবে, এতদিন গ্রামে না থাকলে কোথায় থাকতে পারে ছেলেটা? আর ওর বডি এত ফিট থাকে কি করে? এইসব ভাবতে ভাবতে ইরা গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। এইদিকে আকাশ ভোরবেলায় নিজের গ্রামে চলে আসে। ওখানে এসে ওর বাবার সাথে দেখা করে। ওখানে আকাশ 4 দিন থাকে। থাকার পর আকাশের বাবা ওকে বলে, আকাশ, আমিও ঢাকায় গিয়ে তোর সাথে থাকবো। আব্বু, আমি তো ক্যাম্পের ভিতরে থাকি, ওখানে তো বাহিরে লোক থাকতে পারবে না। তাছাড়া ওখানে আমরা এক রুমে একজন করে থাকি, তুমি তো ওখানে থাকতেও পারবে না। তাহলে তুই আলাদা বাসা ভাড়া নে। চিন্তা করো না আব্বু, আমি তো একা থাকি, তাই নেওয়া হয় না। তবে তুমি যদি আসতে চাও তাহলে আমি বাসা দেখব। ঠিক আছে, তুই বাসা দেখ, আমি এখানকার সবকিছু গুছিয়ে নিই, তারপর আমিও চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখব। আকাশ ওর বাবার থেকে বিদায় নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। ওখানে 20 মিনিট অপেক্ষা করার পর বাস আসলে আকাশ ওখানে উঠে পড়ে। রাত ছিল, তাই আকাশ বসে পড়ে ওর সিটে। ওর পাশের সিটে মেয়ে বসেছিল, যা চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল। গাড়ি চলতে থাকে। 3 ঘন্টার গাড়ি কুমিল্লা এসে থামে খাবার খাওয়ার জন্য। তাই আকাশ ভাবে, মেয়েটিকে ডাকি, নয়তো না খেয়ে থাকবে মেয়েটি। এই যে, খাবেন না আপনি? এইদিকে মেয়েটি কাঁধ ফেরাতেই দেখলো ওর পাশে থাকা মেয়েটি হচ্ছে নদী।
নদীও আকাশকে দেখে চমকে ওঠে। আরে আপনি এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো নানুর বাড়িতে গিয়েছি, আর আপনি নিশ্চয়ই বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে চলুন, খেতে যেতে হবে, সময় কম, বুঝতেই তো পারছেন। হ্যাঁ চলুন। ওরা খাওয়া দাওয়া করার আগে নদী ওয়াশরুমে যাবে। নদী ওয়াশরুমের ভিতর চলে যায়। অন্যদিকে আকাশ বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নদী আসলে ওরা দুজনেই খেতে বসে একসাথে। খাওয়া শেষ করে ওরা বাহির হয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি কিছুক্ষণ পর চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি ব্রেক করে। এইদিকে সবাই কারণ জানতে চায়। ওরা সামনে তাকিয়ে দেখে পুলিশের গাড়ি চেকিং করছে, কারণ কোনো একজন আসামি গাড়িতে করে পালাতে চাইছে। তাই পুলিশ গাড়ি চেকিং করার জন্য আসে। আপনার সবাই নিজের মুখ দেখান। বাসের সব যাত্রী নিজেদের মুখ দেখায়। পুলিশ সব মুখ দেখে চলে যাবে, তখন একজন পুলিশ আকাশকে বলে, এই ছেলে, দাঁড়াও তুমি। আমাকে বলছেন? তোমাকে। পাশের মেয়েটিকে? আমরা একই ভার্সিটিতে পড়ি। ও ওর নানুর বাড়ি থেকে আসতেছে, আর আমি আমার বাড়ি থেকে। তা দুজনের কাছে ব্যাগ কেন? পালিয়ে যাওয়ার প্ল্যান না তো? বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, ব্যাগ তো সাথে থাকবেই। ভালোই তো কথা বলতে শিখেছো। তোদের দুজনের পুলিশ স্টেশনে নিয়ে যাব, এরপর তোদের বাবা মা এসে সারিয়ে নিয়ে যাবে। দেখুন, তার চেয়ে ভালো হবে আপনি ওর বাবা মায়ের সাথে কথা বলে ব্যাপারটা বুঝে নিন। বাহ, এখন তুই আমাদের আইন শিখাবি? শিখাতে তো হবেই, লেডি পুলিশ ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গিয়ে কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। ও, তুই আমার থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট চাচ্ছিস? আজকে তো তোকে। কথাটা বলে আকাশের কলার ধরে পুলিশ। এতে করে আকাশ ওই পুলিশকে ঘুষি দেয়। এতে করে পুলিশ অফিসার অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে বাকি পুলিশরাও মারতে আসে। আকাশ ওদেরও ইচ্ছে পরিমাণে মারতে থাকে। এইদিকে আরেকজন পুলিশ কন্ট্রোল রুমে কল দিয়ে বলে এই লোকেশনে আরো পুলিশ পাঠাতে। তাই আকাশ নদীকে বলে, নদী, আমার মোবাইলে প্রথমে একটা নাম্বার আছে, ওখানে কল দিয়ে শুধু বলবে হেল্প মি, ব্যাস এইটুকু বলবে, বাকিটা আমি দেখে নিব। এইদিকে নদী কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওই জায়গায় 2-3 গাড়ি পুলিশ আসে। পুলিশ আসার 2-3 মিনিট পর ওখানে কিছু কমান্ডো আসে। কমান্ডো এসে পুলিশদের আটকায়। এইসব দেখে নদী কিছুটা ঘাবড়ে যায়। নদী ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখন চলো, এরা আমাদের বাড়িতে দিয়ে আসবে। এইদিকে নদী আকাশের সাথে কমান্ডো গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসার কিছুই বুঝতে পারলো না কি হলো এখানে একটু আগে। পুলিশ অফিসার অনেক রেগে আছে, কেননা আকাশ ওকে মেরেছে সেজন্য। গাড়িতে ওরা কোনো কথা বলেনি। নদী যেখানে যাওয়ার কথা ওকে ওখানে নামিয়ে দিয়ে আকাশ ক্যাম্পে চলে আসে। আকাশকে ক্যাম্পে পৌঁছে দিয়ে কমান্ডোর গাড়ি চলে যায়। এইদিকে পরের দিন আকাশ ওর বড় অফিসারের সাথে দেখা করে। তুমি এসেছো আকাশ? জি স্যার, বলুন, এরপর কি করতে হবে? তোমাকে আরো একটা মিশনে যেতে হবে। আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, আমার পরীক্ষা আছে 15 দিন পর, তাই। বুঝতে পারছি, তবে এইবারের মিশন তোমার ভার্সিটিতে হবে। সত্যি স্যার? তাহলে তো অনেক ভালো হবে স্যার, পরীক্ষা দেওয়াও হয়ে যাবে এই ফাঁকে। তাই। তুমি যেহেতু ওই ভার্সিটিতে অ্যাডমিশন আছে, তাই নতুন করে আর নিতে হবে না। তাই তুমি মোটামুটি কিছুদিন সামলিয়ে না হয় যেতে পারবে। ঠিক আছে স্যার। তাহলে তুমি আসো। আকাশ চলে আসে। এইদিকে পরের দিন নদী ভার্সিটিতে আসে। তখন ইরার সাথে দেখা হয়। কিরে, কখন ফিরলি? এই তো রাতেই। আসতে অসুবিধা হয়নি তো? একটু হয়েছিল। কি সমস্যা? তেমন বড় সমস্যা নাই। ছোট হলেও বল। এইদিকে আকাশ বলে দিয়েছে এই কথাগুলো যেন কেউ না জানে। আসলে পাশে আমাকে কিছু ছেলে বিরক্ত করছিল। হো, এই ব্যাপার? এটা তো খুব ছোটখাটো একটা বিষয়। এই জন্যই তো তোকে বলতে চাইনি, ছোট বিষয় বলে। আচ্ছা চল, ক্লাসে যাব। আব্বু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কেন রে, কেউ কি দেখতে আসবে? আরে না, আমার পড়াশোনা শেষ না হলে আব্বু বিয়ে দিবে না আমাকে বলছে। যাক, তাহলে তো ভালোই। এখন তাহলে ক্লাসে চল। এইদিকে আকাশ চলে যায় বাসা খুঁজতে। কিছুদিন খোঁজার পর আকাশ বাসা একটা খুঁজে পায়। 2 রুমের বাসা, সাথে ছোট ড্রয়িং রুম আর কিচিং রুম একটা। বাসা পেয়ে আকাশ ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন রওনা দেয় ঢাকার দিকে। ওনারা তেমন পথঘাট চিনে না, তাই ওনারা আর্মি ক্যাম্পে আসে। ওখানে আসাতে সিকিউরিটি ওনাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে আর্মি লোক ছাড়া বাহিরের কেউ আসতে পারবে না। দেখুন, আমার ছেলে আপনাদের এখানে আসতে বলেছে। দেখুন, তাহলে আপনার ছেলের নাম বলুন, আর না হয় ওকে কল দিয়ে এখানে আসতে বলেন। আমার ছেলের নাম পারভেজ হোসেন আকাশ। ও, আপনারা মেজর আকাশ স্যারের বাবা মা? আসুন, আপনারা এখানে বসেন, আমি স্যারকে কল দিয়ে আসতে বলি। অফিসার আকাশকে কল দেয়। আকাশ কল পেয়ে চলে আসে গেটের কাছে। ওখানে আসতে বাকি অফিসার আকাশকে সালাম দেয়। স্যার, আপনার বাবা মা এখানে।
আকাশ ওনাদের কাছে গিয়ে সালাম দেয়। বাবা মা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। ওই গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের বাসায় নিয়ে যাব। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আসবো। এইদিকে ওনারা গাড়িতে গিয়ে বসে। আকাশ অফিসারের সাথে কথা বলে ওর বাবা মাকে নিয়ে চলে আসে ক্যাম্পের কাছে একটা ফ্ল্যাটে। ওখানে 5 তলায় আকাশ একটা ফ্ল্যাট নেয়। আকাশ ওর বাবা মাকে নিয়ে উপরে চলে আসে, সাথে ওনাদের ভিতরে নিয়ে যায়। বাবা মা তোমরা এখন রেস্ট নাও, আর এই রুমে তোমরা থাকবে। ওই রুমে আমি থাকবো, তবে আমি মাঝে মাঝে আসবো। আর কোনো কিছুর প্রয়োজন হলে কল দিবে। এখানে সবকিছু আছে, কোনো কিছুর কমতি নেই, তাই কোনো টেনশন করো না। ঠিক আছে, সাবধানে যাবি তুই। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে রাতের বেলায় আকাশ বের হয় পুরো শহরটাকে একবার টহল দিতে। তখন পথের মধ্যে আকাশ ওই দিনের পুলিশ অফিসারকে দেখতে পায়, তাই ওনার কাছে যায়। কেননা ওই অফিসার আজকেও একটা ছেলের সাথে বাজে ব্যাপার করছে। আকাশ ওখানে গেলে পুলিশ অফিসার সালাম দেয়। আকাশের মুখ বাঁধা ছিল, তাই চেহারা দেখতে পাচ্ছে না। এখানে কি হচ্ছে? এই ছেলেটা কি দোষ করেছে? স্যার, এই ছেলেটা আমাদের দেখে পালাতে চেয়েছিল, পরে ওর পিছু ধাওয়া করে ওকে ধরি, আর পকেটে হেরোইন পাই। কি রে, কথাটা কি সত্যি? আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারে পুরোটাই মিথ্যে, কেননা ওই ছেলেটা ঘুষ দিচ্ছে না বলে একে এইভাবে হয়রানি করা হচ্ছে। স্যার, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি। এই ছেলে তুমি যাও। আকাশের কথায় ছেলেটা চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের ডিটেলস নিয়ে যায়, কেননা এই অফিসার ভালো না, তাই আকাশ এর একটা ব্যবস্থা করবে। তাই অফিসার আকাশকে বলে, স্যার, আপনি ওই ছেলেটির কথা বিশ্বাস করছেন কেন? হ্যাঁ, কারণ ওই অফিসার মোটেও ভালো না। তাই তুমি একটা কাজ করো, ডিসি অফিসারের সাথে কথা বলে এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করো। আপনি যখন বলছেন তাহলে আমি সকালে কথা বলবো। তাহলে এখন গাড়ি ক্যাম্পের দিকে নাও। গাড়ি ক্যাম্পের দিকে চলে যায়। এইদিকে পরের দিন সকালে ডিসির সাথে কথা বলে ওই অফিসারের ডিটেলস দিয়ে দেয়, আর এও বলে দেয় যেন ওকে চাকরি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর বড় অফিসার আকাশকে ডেকে পাঠায়। আমাকে ডেকেছেন? তোমাকে ডেকেছি ওই মিশনের ব্যাপারে বলার জন্য। জি স্যার, বলেন। তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। ঠিক আছে, তা না হয় গেলাম। তাহলে এখনই যাওয়ার প্রস্তুতি নাও। ওকে স্যার। আকাশ কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা বসে আছে নদীর জন্য, কেননা ওরা আজকে ঘুরতে যাবে সেজন্য। এইদিকে ওরা ঘুরতে বের হয়, অন্যদিকে আকাশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওরা এখানে পুরো জঙ্গলের সার্চ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের ভিতর একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেজন্য ওরা ওই কুঁড়ে ঘরকে চারপাশ ঘিরে নেয়। এরপর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন লোক বেরিয়ে আসে ওই কুঁড়ে ঘর থেকে। এরপর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই লোকগুলোর হাতে একটা বিট কেস আছে। ওই বিট কেসের ভিতর একটা বোম রাখা আছে। তাই ওরা কিছুটা সাবধান হয়ে যায়, কেননা এই জায়গায় ওই বোমটা ফাটলে 1 কিলোমিটার পর্যন্ত ক্ষতি হতে পারে। যা করতে হবে সাবধানের সাথেই করবে, কোনো ভুল যেন না হয়। সবাই এক এক করে নিশানা লাগিয়ে ওদের শুট করো। ওকে স্যার, তাই করছি। ওরা এক এক করে শুট করে ভিতরে গেলে সাথে ওই লোকটার হাত থেকে বিট কেসটা নিয়ে নেয়, সাথে ওর অফিসারের কাছে দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ভিতরে যায়। ভিতরে গিয়ে কাউকে খুঁজে পায়নি, তাই ওর বড় অফিসারকে কল দেয়। স্যার, আমরা বিট কেস তো পেয়ে গিয়েছি, কিন্তু তার সাথে 3 জন লোককেও পেয়েছি। কি বলো? ওখানে তো প্রায় 15 জন লোক থাকার কথা। ভালো করে খুঁজো, হয়তো কোথাও পেতেও পারো। ঠিক আছে স্যার, আমি চারপাশটা দেখছি। ওরা চারপাশে আরো তাকিয়ে দেখতে থাকে, কেননা ওনার কথা অনুযায়ী ওরা দেখতে থাকে। এইদিকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। ওরা কোনো লোকের দেখাই পেল না। একটু হাত হতেই ওই ঘরের ভিতর থেকে আলো আসতেছে, কেননা ওই ঘরের মাটির নিচ থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ওরা ঘরে কোনো গুপ্ত দরজা খোলার জন্য কোনো কিছু পায়নি। ওরা বেরিয়ে আসতে আকাশ ওদেরকে শুট করে মেরে ফেলে এবং ওদের মোবাইলের সাহায্যে আবারও দরজা খুলে নেয়। দরজা খুলে 2 জন অফিসার বাহিরে থাকে, আর বাকি লোক ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ওরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল ইরা ও নদীকে। ওদের দেখে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এরা এখানে কেন? স্যার, আপনি কি ওদের চিনেন? আগে এদের বাহিরে বের করে সেফ জায়গায় নিয়ে যাও, আমি ভিতরে আরো খুঁজে দেখি। ঠিক আছে স্যার। আকাশ ভিতরে গিয়ে দেখতে থাকে। অন্যদিকে বাকি অফিসার বের হয়ে যায়। অন্যদিকে যতই আকাশ ভিতরে যায় ততই সব রহস্য মনে হচ্ছে। ওখানে যা কিছু আছে সব আকাশ নিয়ে নেয়। তার বাহিরে এখানে কিছু বোমা পায়, তাই আকাশ ওই বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করে দেয়। ওই বোমাগুলো বেশি পাওয়ারফুল নয়, তবে এই জায়গায় ধ্বংস করার জন্য ঠিক আছে। সবকিছু সেট করে আকাশ বের হয়ে রিমোট দিয়ে ব্লাস্ট করে দেয়। ওরা ওখান থেকে গাড়িতে এসে বসে। আপনারা কে, আর ওরা আপনাদের তুলে নিয়ে এসেছে কেন? জানি না আমরা। আপনাদের ঠিকানা দেন, আমাদের অফিসার আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ইরাও নদীর ঠিকানা দিলে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এইদিকে ইরা বাড়িতে গেলে
ওর বাবাকে দেখতে পায়, তাই ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে ইরা, এইভাবে কান্না কেন করছিস? আপু, কতগুলো লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল জঙ্গলে। এরপর ওখান থেকে কয়েকজন আর্মি লোক আমাদের বাঁচায়। তার মানে তোকে আকাশই বাঁচিয়েছে? আপু, এই আকাশটা আবার কে? আকাশ হচ্ছে আর্মির মেজর, অনেক বুদ্ধিমান ছেলে, তার সাথে সবকিছুতে এক্সপার্ট। আমি ওকে পাঠিয়েছিলাম একটা ব্রিফকেস উদ্ধার করার জন্য, কিন্তু ও যে তার সাথে তোকে উদ্ধার করে আনবে আমি ভাবতেও পারিনি। আমি কালকেই ওকে ধন্যবাদ জানাবো। না আব্বু, এমনটা করবে না। কেন মা, জানালে কি হবে? তাহলে তো ওই ছেলেটা জেনে যাবে আমি তোমার মেয়ে। কিন্তু ওদের কারোর চেহারাই তো আমি দেখতে পাইনি। দেখবি কি করে? ও হচ্ছে আর্মির স্পেশাল ফোর্স, ওদের চেহারা দেখা তো এত সোজা না। তা আব্বু, তুমি যে অফিসারের নাম বলেছো ওর ছবি দেখাবে আমাকে? কি ব্যাপার বলতো, তুই কি ওই অফিসারকে পছন্দ করে ফেলেছিস নাকি? একটু একটু। এত সাহস ওই অফিসারের? ও, ছবি নেই, তবে চিন্তা করিস না, তুই ওকে অবশ্যই দেখতে পাবি। কি করে আব্বু? একটু অপেক্ষা কর, তাহলেই হবে। এইদিকে আকাশ ক্যাম্পে ঢুকে সবকিছু চেঞ্জ করে নেয়, তার সাথে ভাবতে থাকে এই মেয়েটিকে এখানে এনে ওদের কি লাভ হতে পারে বুঝতে পারছি না। পরের দিন সকালে আকাশ ওর বড় অফিসারের কাছে যায় এবং ওর ভার্সিটির মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আকাশ, তুমি এখন যে কয়দিন ওখানে থাকবে ততদিন তুমি বাড়িতে আসা যাওয়া করবে, যাতে করে কেউ বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে সবকিছু নিয়ে চলে আসে, কেননা এখানে আবার কবে আসবে তার ঠিক নেই। তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে ও বাড়িতে চলে আসে। এখানে ওর বাবা মা তখন দুজনেই টিভি দেখছিল। আকাশকে দেখে ওনারা খুশি হয়। আকাশ, তুই ভেতরে আয়। আর তোর সাথে এগুলো কি এনেছিস? আম্মু, এইগুলো হাতিয়ার, এইগুলো দিয়ে অনেক কাজ করা বাকি আছে, তাই নিয়ে এসেছি। এখন আমাকে ভাত দাও, আমি ভাত খেয়ে ঘুমাবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হয়ে আসলে খাবার খেয়ে শুয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠে ওর বাবা মায়ের সাথে কথা বলে। কথা বলতে বলতে ওনাদের ঘুম পেয়ে গেলে ওনারা নিজেদের রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে, কেননা 5 দিন পর আকাশের পরীক্ষা, তাই এই কয়েকদিন ভালো করে ক্লাস করতে হবে। মূলত আকাশের ছুটি হচ্ছে পরীক্ষার জন্য, শুধুমাত্র ভার্সিটিতে কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য আকাশকে এখানে বলেছে। ওই দিন আকাশ গেট দিয়ে ঢুকছে, সাথে চারপাশে তাকিয়ে দেখতে থাকে, কেননা চারপাশে সবটা অনেক পাল্টে গেছে, তার সাথে পরিবেশটাও, কেননা এখন আগের চেয়ে বেশি ঝামেলা হয় ভার্সিটিতে। আকাশ ভিতরে ঢুকতেই ইরার সামনে পড়ে। ওই, তুই এতদিন কই ছিলি? এই আমি তোর সিনিয়র, তাই একটু সম্মান দে, নয়তো নয়তো কি করবি? অনেক কিছু দেখতে পারবে। এখন সামনে থেকে সরো। না সরলে কি করবি? আগের মতো সবার সামনে কিস করব। তো সাহস তো কম না। সাহসের দেখেছেন কি? তুই জানিস আমি কে? তা জেনে আমি কি করব? আমি চাইলে তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি। আমি চাইলে তোমাকে বউ হিসেবে। তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কেন হবে না? কারণ আমি একজনকে পছন্দ করি। কি, কে সে? তা তোকে কেন বলবো? এখন সামনের থেকে সরে দাঁড়া, নয়তো ভালো হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লাস আছে, তোমার সাথে পরে কথা বলবো। তোর সাথে কথা বলতে আমার বইয়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা বলবো। কি কথা? আমি কি দেখতে খারাপ? ইরা আকাশের কথায় ভালো করে তাকিয়ে দেখতে থাকে, দেখার পর বলে, কই না তো, দেখতে তো ভালোই লাগছে। বডি ফিটনেস কি খারাপ? না, তাও তো ঠিক। হাইট? আমার থেকে 6 থেকে 8 ইঞ্চি লম্বা আছে। তাহলে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কি? কারণ আছে। কি কারণ তা একটু বলা যায়? কারণ হচ্ছে তুই 1 নম্বরের বেকার, আর তার সাথে এখনো পড়াশোনা শেষ করতে পারিসনি। তার উপর থাকিস গ্রামে, তার উপর কৃষকের ছেলে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন ওই রোদে ধানে নিজের জীবনটা শেষ করব নাকি? এইদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইরা তো ঠিকই বলেছে, যদিও আমি বেকার নই, কিন্তু ইরা জানে আমি বেকার। তার উপরও শহরের মেয়ে গ্রামের রোদে কাজ করতে পারবে না, তার উপর আমি পড়াশোনা করি, আর অথচ আমি এতদিন ধরে ওকে কি ভুলটাই না বুঝেছি। অনেক অনুতপ্ত হচ্ছে নিজের প্রতি আমার। ওই, কি ভাবছিস? কিছু ভাবছি না, দেখে আমি কি করতে পারি। তোকে আর ভাবতে হবে না, আমি মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। কি, কাকে ভালোবাসো? তোকে কেন বলবো? সময় হলে তোর সাথে পরিচয় করিয়ে দিব। এখন তোর ক্লাসে যা। কথাটা বলে ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, কি মেয়েরে বাবা, আমি যে ওর সিনিয়র মনে হয় কথাটাও জানেই না, তার উপর কাকে ভালোবাসলো ও কিছুই তো বুঝতে পারলাম না। আকাশ চলে যায় ওর ক্লাসে। এইদিকে ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, ও আব্বু, কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলো। আমার বিয়ে দিবে কবে? কি বলছিস কি তুই? তোর এখনো বিয়ে করার বয়সই তো হয়নি। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুমি জানো আমার প্রায় সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে। সুমি, সেজুতি, রিয়া, টিনা, ওদের একটা করে বেবিও আছে।
কি জ্বালায় পড়লাম রে বাবা। আব্বু, বাবা না মেয়ে হবে। তোকে কোন ছেলে বিয়ে করবে শুনি? চিন্তা কেন করছো? তার জন্য তো তোমার অফিসার আছেই। আমার অফিসার মানে? ওমা, কি যে বলো না। ওই রাতে যে অফিসার আমাকে বাঁচালো, আমি তো তার কথাই বলছি। তা ওই ছেলে তোকে কেন বিয়ে করতে যাবে? কেন আব্বু, আমি কি দেখতে খারাপ নাকি বেশি মোটা? না রে মা, তা কেন হবে? কিন্তু ওই ছেলের কাজ কত রিস্ক, যদি কোনো একটা অপারেশনে গিয়ে আর। আব্বু, ওইভাবে বলো না তোমার হবু জামাইয়ের ব্যাপারে। তাহলে কি করে বলবো? ওকে তুমি রাজি করাবে, নয়তো ওকে চাকরি থেকে বের করে দিবে। ওইসব আমি পারবো না। ও একজন মেজর। ওকে চাকরি থেকে বের করে দিতে গেলে কয়েকটা কারণ দেখাতে হবে। তারপর ওর উপর কেস করে ওকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তাও এসব করতে 1 মাসের বেশি সময় লাগবে। কি বলছো কি আব্বু? তুমি ওই ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি ওই ছেলেকে যে করেই হোক রাজি করিয়েই নিব। কিন্তু ওই ছেলে তো এখন মিশনে আছে। হ্যাঁ, তোদের ভার্সিটিতে ও আছে। তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে বের করে নে। সত্যি আব্বু, ও আমাদের ভার্সিটিতে? তাহলে তুমি কোনো টেনশন নিও না, তোমার জামাইকে আমি খুঁজে বের করবই। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি গেলাম। ইরার বাবা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ 2 দিনের দিন পরীক্ষা দিবে, তাই ও একবার ওর বড় অফিসারের সাথে দেখা করার জন্য এসেছে। স্যার, আসবো কি? হ্যাঁ, ভিতরে আসো আকাশ। বলো, তোমার খবর কি? এই তো অনেক ভালো। এইদিকে কি অবস্থা? এইদিকের অবস্থা ভালো হলেও আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। কেন স্যার, কি হয়েছে বাড়িতে? আমার মেয়েটা বড় জেদি। কেন স্যার, কি করেছে? আমার মেয়ে নাকি তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আকাশের কাশি চলে এলো, তাই বড় অফিসার আকাশকে পানি খেতে দেয়। এই নাও, পানি খাও। আমার মেয়ের কথা শুনে আমারও একই অবস্থা হয়েছিল। উনি আমাকে কেন ভালোবাসতে যাবে? তা আমি জানি না। এখন তুমি রাজি হয়ে যাও আকাশ। তা তো সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমার মেয়ে কোনো অংশ কম না। কথাটা তা না। তাহলে কি আকাশ, বলো। স্যার, আমি আমাদের ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকেই জীবনসাথী হিসেবে করতে চাই। কিন্তু ওই মেয়ে। ও এখনো কিছু জানায়নি। ও চায় আমি যেন চাকরি করি, তারপরও ভেবে দেখবে। তার মানে ও এখন তোমার পরিচয় জানে না, তাই তো? না, আর আমি পড়াশোনা শেষ হলে ওকে সব সত্যিটা জানাবো। তাহলে আমার মেয়ের কি হবে? স্যার, আমি তা জানি না। কাল থেকে আমার পরীক্ষা। পরীক্ষা শেষ হলে আমি মিশন শুরু করব। 10 দিন লাগবে শেষ হতে। বেস্ট অফ লাক আকাশ। এইদিকে আকাশ চলে আসে ওর বাড়িতে। এইদিকে বড় অফিসার ভাবছে বাসায় গিয়ে ওরা মেয়েকে কি জবাব দিবে, তাই উনি বাসায় আসে। বাসায় আসার পর ইরা জিজ্ঞেস করে, আব্বু, কথা কি হলো তোমার ওই বাহাদুর অফিসারের সাথে? হ্যাঁ, হয়েছে কথা। তো কি বলেছে তোমার ওই অফিসার? ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েটিই বিয়ে করতে চায়। কি বলছো কি আব্বু? আমি তো বিয়ের আগে স্বামীহারা হয়ে গেলাম। সেটা আবার কেমন করে হয়? আব্বু, তুমি বুঝবে না। এখন ওই অফিসারের নাম্বার দাও, আমি নিজে ওর সাথে কথা বলবো। দেখো মা, উল্টাপাল্টা কোনো কথা কিন্তু বলবি না। বলবো না। এখন নাম্বারটা দাও আমাকে। কে বলছেন? তার আগে এটা বলেন, ফোন ধরতে এত সময় কেন লাগে? আমার কালকে পরীক্ষা, তাই পড়তে বলছি। কিন্তু আপনি কে? এইভাবে রেগে কেন গেলেন? ওই, তুই কোন মেয়েকে বাসিস? আপনার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছেন? দেখুন, আমার পরীক্ষা, তাই আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথাগুলো বলে আকাশ কল কেটে দেয় এবং ফোন সাইলেন্স করে রাখে। এখন হয়তো আপনার আকাশ আর ইরার প্রেম কাহিনী নিয়ে গুলিয়ে ফেলেছেন, তাই তো? তাহলে আগের সমাধান আপনাদের খুলে বলি, নয়তো আপনারা গল্প বুঝতে পারবেন না। আকাশ যাকে ভালোবাসে সে হচ্ছে ইরা, কিন্তু ইরা যে ওর বড় অফিসারের মেয়ে তা এখনো আকাশ জানে না। সেজন্য আকাশ ওর বড় অফিসারের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর বাকি রইল ইরার ব্যাপারটা। ইরা আকাশকে ভালোবাসে না। ও কৃষি বেকার আর পড়াশোনা করে বলে ইরা আকাশকে ভালোবাসে না। কিন্তু ইরা ভালোবাসে ওই ছেলেটাকে, যে ছেলে ইরাকে বাঁচিয়েছে জঙ্গলের ভিতর থেকে। আর ইরাও ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ওরা। কিন্তু দুজন ভালোবাসে, কিন্তু এখন ওরা পরিচয় না জেনেই। কিন্তু যখন ওরা পরিচয় পাবে তখন ওদের মধ্যে কেমন ভালো লাগা কাজ করবে তা আপনারা পরের পর্বে আশা করি জানতে পারবেন। তাই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, তাকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে। আম্মু, আব্বু, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো আমাকে। দোয়া করে তুই অনেক ভালো রেজাল্ট করতে যেন পারিস। আমিও দোয়া করি আকাশ। তাহলে আমি যাই। এইদিকে আকাশ মোবাইল নিয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটি এখন অন্য সব ক্লাসের জন্য বন্ধ, কেননা যেদিন আকাশের পরীক্ষা হবে ওই দিন ভার্সিটি বন্ধ। আকাশ ভিতরে গিয়ে রুমে বসে যায়। কিছুক্ষণ পর গার্ড আসে। উনি এসে সবার কাছ থেকে মোবাইল কালেক্ট করে নিয়ে যায় এবং একটা বাক্সে রেখে দেয়। সবাই নিজেদের মোবাইল বন্ধ করে ওখানে রাখে, শুধু আকাশ ওর মোবাইল বন্ধ করেনি।
তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশের কল চলে আসলে ওকে পরীক্ষা বন্ধ করে দিয়ে হলেও ওখানে যেতে হবে। সেই জন্য আকাশ গার্ডের সাথে এই কথাটা শেয়ার করায় উনি রাজি হয়। আকাশের পরিস্থিতি ভেবে আকাশ পরীক্ষা দিচ্ছি তো 2 ঘন্টা পর আকাশের ফোন বেজে ওঠে। এতে করে পুরো রুমে সবাই আতঙ্কিত, কেননা মোবাইল নিয়ে ধরা খেলে সাথে সাথে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে। তাই সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু আকাশের রিংটং পরিচিত, তাই আকাশ নিজের সিট থেকে উঠে কল রিসিভ করে। জি স্যার, বলেন। তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু তুমি যে এখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটির বোম লাগানো আছে। তাই ওই ভার্সিটি যে যে রুমে পরীক্ষা হচ্ছে ওই সবগুলো রুম ডেঞ্জার হয়ে আছে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। তাই তুমি বাকি ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি ভার্সিটি খালি করতে বলো। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? জানিয়েছি, উনি বাকি রুম খালি করে আসতেছে। মাইকে বলতে পারছে না, কারণ পরীক্ষার জন্য সবগুলো মাইক বন্ধ। তাই তাড়াতাড়ি করো। আকাশ কল কেটে দিয়ে গার্ডকে গিয়ে কথাটা বলে। গার্ড বেল বাজিয়ে সবাইকে তাড়াতাড়ি বলে রুম ফাঁকা করে এক্ষুনি ভার্সিটি খালি করতে বলে। ছাত্রছাত্রীরা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে রুমটা খালি করে দেয়। অন্যদিকে ওখানে বোম স্কোয়াড এসে বোম খুঁজতে থাকে, আর অন্যদিকে আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে কে এই কাজটা করতে পারে, কারণ দিনের বেলায় বোম লাগানো সম্ভব না। তাই রাতের ভিডিওগুলো দেখতে থাকে, কিন্তু কোনো রকমের কিছু পেল না। এইদিকে পুরো ভার্সিটি থেকে 10টি টাইম বোম উদ্ধার করা হয়। আর্মির লোক এসে বোমগুলো নিয়ে যায়, সাথে বোমগুলো ডিপিউজ করে নিয়ে যায়। ওই দিন সবাই আকাশকে বাহবা দেয়, কেননা বোমগুলো 30 মিনিটের মধ্যে ফাটার কথা ছিল পরীক্ষা শেষ হওয়ার আগে। আকাশ ওই দিন পরীক্ষা দিয়ে চলে আসে। ওই দিন রাতে আবারও ইরা কল দেয়। কেমন আছো বেবি? সরি, আমার নাম বেবি নয়, বুঝলেন? উফ, আমি তো একটু আদর করে বলেছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? কখনো না। কেন? কেন স্যার, আপনাকে কিছু বলিনি? বলেছে তো, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো। দেখুন, কালকে তাহলে সময় পাবো। কোথায় আসতে হবে বলেন? সত্যি আসবেন? তাহলে কফি শপে চলে আসবেন। ঠিক আছে। এইদিকে পরের দিন ইরা অনেক সেজে চলে আসে কফি শপে। ওখানে আকাশও আসে। আকাশ ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে সেজে এসেছো? কি ব্যাপার বলো তো? ওই, তা কি তোকে বলতে হবে? আমাকে কেন বলবে? তা কার জন্য এসেছো গো? ওই, আমি আমার হবু বরের সাথে মিট করতে এসেছি। কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমি তো তোমাকে দেখে এখানে এসেছি। হে খোদা, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। এই যে 2 হাত তুলে কি চাইছো? তুই কখন বিদায় হবি এখান থেকে? ও যদি তোকে দেখে তাহলে কি না কি ভাববে আমার সম্পর্কে? ভাবলে ভাবুক, আমি তো তোমাকে অন্য কারো হতে দিব না। এইদিকে ইরা ফোন বের করে কল দিতে থাকে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। তাই ইরা অনেক বিরক্ত হচ্ছে। দেখলে তো যাকে কল দিচ্ছ সে কিন্তু মনে হয় না আসবে এখানে। তোর জন্য হয়তো চলে গিয়েছে। আমার জন্য? তোর জন্যই থাক। ইরা চলে গেল। এদিকে আকাশ ফোন বের করে দেখে ওই মেয়েটার কতগুলো কল দিয়েছে, তাই আকাশ রিপ্লাই কল দেয়। এই যে, কোথায় আপনি? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য কতটা সময় আমি এখানে বসেছিলাম, তার উপর কলও দিলাম। আসলে মোবাইল তো সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। এখন কোথায় আছেন? আমি চলে যাচ্ছি। কি বলছেন, দেখা করবেন না? আমি তো সে কখন থেকে বসে আছি। আজকে আর পারবো না। এইদিকে ইরা চলে যায়, অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। পরের দিন আকাশ পরীক্ষা দিতে যায়। এইদিকে আকাশের পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরে কয়েকদিন পর আকাশ ভার্সিটিতে আসে। তা তোমার হবু বরের সাথে দেখা কি হলো? না, তোর জন্য আমি দেখা করতে পারিনি। আমি কি করলাম? কারণ ওই দিন তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আমার ওকে খুঁজতে হবে। এইদিকে 15 দিন কেটে যায়। ইরা এখনো ও আকাশের সাথে দেখা করতে পারিনি। এইদিকে ইরার বাবা ইরাকে বলে, তা ওর সাথে কি তোর দেখা হলো? না আব্বু। কেন মা, ও কি দেখা করতে চায়নি? সে তো দেখা করতেই চায় না। আমি ওই ছেলেকে আর দেখবই না। তুমি ওর সাথে আমার বিয়ে দিবে, তাও 10 দিনের মধ্যে। কি বলছিস মা, ও যদি রাজি না হয়? তুমি 10 দিনের মধ্যে যদি বিয়ে দিতে না পারো তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। কি বলছিস মা, এমনটা করিস না। আমি দেখেছি ওর সাথে কথা বলে। মনে রাখবে 10 দিন। এইদিকে ইরার আব্বু আকাশকে অফিসে আসতে বলে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। স্যার, আপনার কি হয়েছে? আমার না, আমার মেয়ের। কি হয়েছে ওনার? ও বলেছে তোমার সাথে যদি ওর বিয়ে না দিতে পারি তাহলে নাকি ও গলায় দড়ি দিবে। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিক বলেছি। এখন প্লিজ আমাকে বাঁচাও, নয়তো আমার মেয়ের কি হবে। এখন কি করব স্যার? একদিকে আমার ভালোবাসা। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না। সে তো আমি বেকার বলে। আমি ওকে কালকেই বলবো। যদি এরপরও রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। আর যদি রাজি না হয় তাহলে? আপনার মেয়েকে না হয় করব। ঠিক আছে, তাই করো। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে আজকে সব কথা
ইরার আব্বু ইরাকে বলে। বাবা দোয়া করি ওই মেয়ে যেন রাজি না হয়। তুইও পারিস বটে। পরের দিন সকালে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে ইরাকে দেখতে পাই, তাই ইরার সামনে যাই। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি তো বলেছিলে আমি চাকরি পেলে আমাকে ভালোবাসবে, আর আমার পরিবার 2 মাস হলো ঢাকায় থাকে, ওখানে ফ্ল্যাট নিয়েছি। এখন তোমার কি বলার আছে বলো। সত্যি কথা বলতে আমি তখন তোমাকে এই কারণে ভালোবাসিনি। কারণটা হচ্ছে তুমি বেকার ছিলে, তারপর আমি গ্রামে থাকতে পারবো না। এখন তোমার সব কিছু ঠিক হয়েছে, চাকরিও আছে, বাবা মাও আছে, কিন্তু আমি নেই। মানে? মানে হলো আমি তো একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। এইদিকে আকাশ কোনো কথা না বলে চলে আসে। অন্যদিকে আকাশ বাসায় আসে। ওখানে এসে বড় অফিসারকে কল দিয়ে জানিয়ে দেয়, তবে তার সাথে এটাও বলে আকাশের ছবি যেন ইরাকে না দেওয়া হয়। এইদিকে ইরার বাবা তাই করলো। 7 দিন পর ওদের বিয়ের দেওয়ার ব্যবস্থা করা হলো। তাই শপিং করার জন্য আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরাও ওর বাবাকে নিয়ে আসে। কিছুক্ষণ থেকে ইরার বাবা চলে যায়, ওরা যে যার মতো শপিং করছে। অন্যদিকে আকাশ তখন ইরাকে দেখতে পায়। আরে তুমি এখানে? কিন্তু তুমি কি করতে এলে? আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের কেনাকাটা করতে এসেছি। কংগ্রাচুলেশন। কয় তারিখে? 23 তারিখে। তা তোমার? আমারও সেম, 23 তারিখে। তবে ভালোই হয়েছে, তুমি বিয়ে করে সুখী থাকো। আর আমি তো অনেক খুশি, কেন? কারণ আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস। সত্যি তোমাকে যে ছেলে বিয়ে করবে সে অনেক লাকি হবে। জানি না কতটা লাকি হবে, তবে তুমিও অনেক ভালো। কিন্তু কি করব বলো, তুমি চাকরির কথা আগে বলনি, কারণ আমার বাবা একজন বেকার ছেলের হাতে তো আমাকে তুলে দিবে না, বুঝতেই পারতেছো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি রাখতে। কি বলো? যদি তুমি ওর জন্য শাড়ি পছন্দ করে দিতে তাহলে। আমার সব কেনা শেষ, আব্বুর নিচে নিয়ে গিয়েছে সবকিছু। তাহলে চলো, তোমার বউয়ের সবকিছু কিনে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, চলো। এরপর যা যা লাগে ইরা ওর পছন্দ অনুযায়ী কিনে দিতে থাকে। সবকিছু কেনা হয়ে গেলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ওইগুলো নিয়ে চলে আসে বাসায়। এইদিকে বিয়ের দিন প্রায় চলে এলো। পুরো বাড়িটা সাজানো হলো। তার সাথে ইরার আব্বু কিছু অফিসারকেও দাওয়াত করলো। এইদিকে বিয়ের দিন এগোতে লাগলো। অন্যদিকে আকাশ ইরাকে হারানোর ভয়ে মন মরা হয়ে বসে থাকে। তখন আকাশের আব্বু ও আম্মু আসে। কি হয়েছে আকাশ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না, এমনিতেই বসে আছি। তোর বিয়ে আর তোর এই অবস্থা? তোমরা তো জানো আমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছি ও তো আমাকে ভালোবাসে না, আর যাকে আমি ভালোই বাসি না তাকে আমার এখন বিয়ে করতে হচ্ছে। কি করবি বল? ওই মেয়ের জন্য তো তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। হ্যাঁ আম্মু, তাই রাজি হয়ে গেলাম। আমি ইরাকে না পেয়ে যে কষ্ট পেয়েছি, তাই আমি চাই না বড় স্যারের মেয়েটাও সেই কষ্ট পাক। তাহলে এভাবে মন মরা করে বসে থাকিস না। ঠিক আছে, থাকবো না। কালকে তো যেতে হবে ওদের বাড়িতে। আমি বউয়ের জন্য কেনা সবকিছু পাঠিয়ে দিয়েছি, যাতে করে কাল কোনো সমস্যা না হয়। এখন তাহলে ঘরে আয়। চলো। পরের দিন আকাশ গাড়ি নিয়ে কমিউনিটি সেন্টারে আসে, কেননা শহরে বেশিরভাগই কমিউনিটি সেন্টারই হয়ে থাকে। এইদিকে আকাশকে একটা জায়গায় বসানো হলো আর ইরাকে অন্য আরেকটা জায়গায়। ওরা ওখানে বসে আছে, কিন্তু কেউ কারো মুখটা এখনো দেখেনি। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। এরই মধ্যে ইরা আকাশকে দেখে ফেলে, তাই কাজী সাহেবকে বলে, আমি এই ছেলেকে বিয়ে করব না। কেন রে মা, কি হয়েছে? আপু, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি কি করলাম? তুই যা বলেছিস তাই তো করলাম। তোমাকে আমি বলেছি যে অফিসার আমাকে বাঁচিয়েছে তাকে বিয়ে করব, আর তুমি তাকে না এনে অন্য কাউকে নিয়ে আসলে। ওই রাতে তোকে এই অফিসার বাঁচিয়েছিল। কি বলছো কি আব্বু? আমি ঠিকই বলছি, এই তোকে ওই দিন বাঁচিয়েছিল। এইদিকে আকাশও ইরাকে দেখে অবাক, কেননা আকাশ যাকে ভালোবাসে তাকে নিজের জীবনসাথী করে পাবে, সেজন্য আকাশ অনেক খুশি। কিন্তু ইরা ওর আব্বুর সাথে কথা বলছে দেখে আকাশ ওখানে আসে। কি হয়েছে স্যার? দেখো আকাশ, এরা কিছুতেই মানতে যাচ্ছে না তুমি ওকে বাঁচিয়েছো। কি বলে তোমার বিশ্বাস হবে যে ওই অফিসার তোমাকে বাঁচিয়েছিল? বেশি কিছু না, ওই রাতে কি কি হয়েছিল তা ওকে বলতে বলো, তাহলেই বিশ্বাস করব। ওকে, কোনো ব্যাপার না। এরপর আকাশ ওই রাতে ইরার সাথে দেখা হওয়ার পর থেকে বাড়িতে পৌঁছানো অবধি সবকিছু বলতে থাকে ইরাকে। ইরা সবটা শুনে বুঝতে পারে ইরা যাকে খুঁজছে সেই আসলে আকাশ, তাই সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু। তোমার ওই দিনের প্রপোজ আজকে একসেপ্ট করলাম। তা এখন বিয়ে করতে আপত্তি নেই তো তোমার? একটুও না। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকুন। এইদিকে কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ইরার বাবা মা দুজনেই ইরাকে ঘরে তুলে নেয়। ইরাকে আকাশের রুমে বসিয়ে রাখা হলো। ইরা ঘুরে এসে দেখে পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঘরের মধ্যে ইরার কিছু ছবিও আছে। ইরা ছবিগুলো দেখতে থাকে। রাত 12টা বাজে। আকাশ রুমে ঢুকে
দরজা আটকে দেয়। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেয়। বেঁচে থাকো মা। সরি বউ। ভালোই মজা করতে পারো দেখছি। একটু না, আমি কখনো ভাবতেও পারিনি তোমাকে আমি ফিরে পাবো। আমিও কখনো ভাবতে পারিনি তুমি সেই মানুষটা যে আমাকে বাঁচিয়েছে। তাহলে শেষে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? এই যে একজন কৃষকের ছেলেকেই তোমায় বিয়ে করতে হয়েছে। এখন ভাগ্যে যদি থাকে তাহলে কি আর করার। ঠিক তাই, একদিক থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু পরিচয় না জানার কারণে এতদিন কষ্ট করতে হয়েছে। সব দোষ তোমার। আমি কি করছি? যে রাতে আমাকে বাঁচিয়েছো তখন কেন পরিচয় দাওনি? মিশনে কিভাবে পরিচয় দিব? তাছাড়া তোমার বাবা যে আর্মি অফিসার, সে কথাটাও তো তুমি কখনো বলনি। আব্বু মানা করছিল ওনার পরিচয় না দেওয়ার জন্য। বুঝলাম, তো এখন চলো আমরা একটু দুষ্টামি করি। এখন না। কেন? তোমাকে কি করে যে বলি। বুঝতে পেরেছি, তবে চিন্তা করো না, আমি শুধু মজা করছিলাম। তুমি চেঞ্জ করে নাও, এইসব পরে ঘুমাতে পারবে না। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। এইদিকে ইরা ফ্রেশ হতে চলে যায়, অন্যদিকে আকাশও চেঞ্জ হয়ে নেয়, কেননা এত ভাবি পাঞ্জাবি পরে ঘুমাতে অসুবিধা হবে সেজন্য। এইদিকে ইরা ফ্রেশ হয়ে আসলে আকাশ ইরাকেও বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে ইরা রান্নাঘরে কাজ করছে, আর আকাশের আম্মু ইরাকে রান্না কিভাবে করে তা শিখাচ্ছে। আকাশ আসলে ওকে নাস্তা দেয়। আকাশ, একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। সেটা তো ভালো কথা, তুমি, বাবা আর ইরা তোমরা তিনজন মিলে যাও। আমরা তিনজনেই কেন যাব? তুমি কেন যাবে না? আমার কাজ আছে তাই যাব না। প্রথম আমি তোমাদের বাড়িতে যাব, তাও তোমাকে ছাড়া। আকাশ, এরা তো ঠিকই বলেছে। দেখ, বাড়ির আশেপাশে তো জানিস কত খারাপ ছেলে থাকে। যদি এরাকে কিছু বলে? ঠিক আছে যাব, তবে এক সপ্তাহ পর যাব। তাতেই হবে। এইদিকে দিন যত যাচ্ছে ততই ওদের মধ্যে ভালোবাসাটা বাড়ছে। ওরা সবাই গ্রামে যাবে, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং করতে আসে। আকাশ ওর বাবা মাকে বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা আসবে না, সেজন্য আকাশ ইরাকে নিয়ে এসেছে। ইরা, তোমার কি কি পছন্দ হয় কিনতে থাকো। তুমি কি করবে তাহলে? আমি তেমন কিছু করব না। আচ্ছা, আমি সাথে থেকে কিনে দিব। ওরা শপিং শেষ করে আকাশ ইরাকে নিয়ে বের হবে, তখন ওখানে কিছু ছেলে ইরার দিকে তাকিয়ে আছে। যদিও ইরা বোরকা পরে বের হয়েছিল, কারণ আকাশ ইরাকে বাসার বাইরে গেলেই বোরকা পরে যেতে বলে। কিন্তু এখানে বোরকা পরা অবস্থায় ওরা এমন কথা বলবে তা আকাশ ভাবতেই পারছে না, তাই ইরাকে গাড়িতে বসিয়ে ওই ছেলেগুলোর কাছে যায়। তোদের সাহস কি করে হয় আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার? কথাগুলো বলে ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওই ছেলেগুলো পুলিশকে কল করে, পুলিশ চলে আসে কিছুক্ষণ পর। ওরা ওই ছেলেগুলোর কথায় আকাশকে হাতকড়া পরাতে গেলে আকাশ একটা কার্ড বের করে ওদের দেখালে ওরা ভয়ে আকাশকে সালাম দেয়। ভবিষ্যতে যদি আপনাদের এরকম নেতা বা ওদের চেলাদের এরকম কুলিগিরি করতে দেখি, তাহলে মনে রাখবেন চাকরি হারাতে আপনাদের বেশি সময় লাগবে না। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা কখনো এমন ভুল করব না। এখন ওদের নিয়ে যান, আর ইফটিজিং করার দায়ে জেলে ঢুকিয়ে দিন। ঠিক আছে স্যার, তাই করছি। ওদের মেয়ে এসেছো তাই না? সবই তো বুঝো, তাহলে প্রশ্ন কেন করো বলো তো? না, এমনিতেই করলাম। ওরা শপিং করে বাসায় চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে গ্রামে বেড়াতে। কিছু ঘন্টার পর ওরা ওখানে পৌঁছে যায়। এই হচ্ছে আমাদের ঘর। অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। ওরা সবাই ভিতরে চলে যায়। এইদিকে আকাশ বাজারে গিয়ে তরকারি কিনে আনে, ওইগুলো দিয়ে রাতে রান্না করা হয়। পরিবারের সবাই খাবার খেয়ে গল্প করছে, তখন আকাশ সবার উদ্দেশ্যে বলে, আপু আম্মু, তোমাদের একটা কথা বলি। কি কথা? তোমরা কি জানো ইরা আমাকে কেন রিজেক্ট করেছে? কারণ আমি কৃষকের ছেলে বলে। আমাকে বিয়ে করলে ওকে এখানে থাকতে হবে, রোদে কাজ করতে হবে, আগুনের ভয়ে। এইসবের জন্য ও আমাকে বিয়ে করতে চায়নি। কি বলিস কি আকাশ? হ্যাঁ আম্মু, ঠিক বলেছি। বিশ্বাস না হলে তোমার বৌমাকে জিজ্ঞেস করো। ইরা, আকাশ যা বলছে তা কি সত্যি? তবুও লাভ হলো কি? ভালোবেসে বিয়ে করেছি, তাও সেই কৃষক ঘরে। কি ফোড়া কপাল। ইরার কথা শুনে সবাই হাসতে থাকে, আর ইরার কৃষক ঘরে বউ হওয়ার কাহিনী দিয়েই শেষ হলো আজকের গল্পটা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।